Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. তো প্রত্যেকটা ছাত্রের ফাউন্ডেশনটাকে স্ট্রং করার জন্য আমাদের এই চ্যানেলটা, আমাদের এই প্রচেষ্টা, যাতে তোমরা তোমাদের ফাউন্ডেশনটাকে তৈরি করে আরও ভালো থেকে ভালো জায়গায় পৌঁছতে পারো। সেই জন্য আমরা বিনা পয়সায় বিনা খরচে এই ভিডিওগুলো বানাচ্ছি এবং ইউটিউবে আপলোড করছি। যদি কেউ তোমরা দেখো এই ভিডিওগুলো, তোমরা দেখলে বুঝতে পারবে, কিংবা কোনো যদি ছাত্র বা ছাত্রীর মা বাবারা দেখেন, ওনারাও বুঝতে পারবেন যে অঙ্কগুলো খুবই ইজি থেকে ইজি মেথডে আমরা করাচ্ছি, বেসিক থেকে বেসিকভাবে বলতেছি, যাতে করে কোনো ছাত্র বা ছাত্রীর কোনো অসুবিধা না হয়, যাতে সেই অসুবিধা থেকেও তারা মুক্ত হতে পারে। কোনো ক্লাসের অঙ্ক বা ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞান, যে কোনো সায়েন্সের সাবজেক্টের ব্যাপারে কারো যদি কিছু প্রবলেম থেকে থাকে, যদি কিছু বুঝতে না পারে, বা যদি কোনো নিউমেরিক্যাল অঙ্ক যদি করতে না পারে, তারা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই সেই কোশ্চেন নাম্বারটা বা কোশ্চেনটা লিখে পাঠাতে পারে। তাহলে তাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করব। তো আজকে আমাদের অঙ্ক বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, ক্লাস 10-এর জন্য বইয়ের WBBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিকে যেমন মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ 265, 266, 267 বইয়ের যে পাতা ওয়াইজ পাতা নম্বর, তোমরা সেই পাতা নম্বর থেকে যে কোনোভাবে অঙ্ক পেয়ে যেতে পারো। এবং যাদের কাছে বই নেই, যারা ক্লাস 9-এ পড়ছো, 10-এ উঠবে নেক্সট ইয়ার, বই না থাকলেও কিন্তু আমাদের এই ভিডিও দেখলে অঙ্ক করার কোনো অসুবিধা হবে না। তার কারণ আমরা শুধু বইয়ের পাতা নম্বর বা দাগ নম্বর দিয়ে অঙ্কটা করছি না, আমরা অঙ্কটাকে লিখে তারপরে কিন্তু করতেছি। তো যাই হোক, আর বেশি দেরি না করে এবারে শুরু করে যাক আমাদের ভিডিও। আজকের যে বলছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা পরিমিতি, ক্লাস 10-এর লাস্ট চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট আর খুবই ইজি চ্যাপ্টার। কেন পরিমিতি নাম্বার যেন একটা নাম্বারও মিস না হয় মাধ্যমিক পরীক্ষার জন্য, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক পরীক্ষা বা যে কোনো কম্পিটিশান পরীক্ষাতে এরকমই ধরনের কোশ্চেন এসে থাকে। বিশেষ করে এই যে চ্যাপ্টার, এটা কম্পিটিশান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পরীক্ষার জন্য তো মাত্র 10 নম্বরের ব্যাপার, কিন্তু কম্পিটিশান পরীক্ষার জন্য 2 নম্বর বা 3 নম্বর, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য র্যাঙ্কিং, ফর দ্য পাস মার্কস, হোয়াট এভার এলস। তাহলে আজকে যে আমাদের অঙ্ক বলছে 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। অঙ্কটা হয়তো খুবই সহজ বা ইজি বলে মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা বুঝতে হবে। বুঝতে পারলে তাহলে সত্যি অঙ্কগুলো সহজ। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এই অঙ্ক মানে পাহাড়ের থেকেও কঠিন হয়ে দাঁড়াবে। তো অঙ্কটা বলছে আগে যে একটা আয়ত ঘনাকার কাঠের লগ, কাঠের লগ মানে একটা কাঠের টুকরো মনে করো, সেটা হচ্ছে আয়ত ঘনাকার মানে আয়তঘনের মতো লম্বা। তো এই এই যে মানে কাঠ আছে, এটা বলে দিয়েছে 2 মিটার লম্বা। তাহলে আয়ত ঘনাকার মানে আমি ছবিটা যদি আঁকি এইরকম কিন্তু ছবিটা হবে। তোমরা কিন্তু ভালো করে দেখবে ছবিগুলো, ছবি এঁকে অঙ্ক করার চেষ্টা করবে। দেখো এইটা আছে একটা আয়ত ঘনকের মানে চিত্র। এইবারে বলছে কাঠটা আছে এইরকম লম্বা, এইরকম যদি ছবি আঁকি, এইটা আছে কাঠ, না বোঝা গেল না? এইটা হচ্ছে কাঠ, মানে এইটা হচ্ছে কাঠের। তো এইরকম যদি আমরা ছবি আঁকি, তো ছবিটা হবে এইরকম ধরনের একটা ছবি হয়ে যাবে। তো এই হচ্ছে আয়তঘনাকার কাঠ, এটা হচ্ছে কাঠের লগ, এটা লম্বা মানে এই বিন্দু থেকে এই বিন্দু ধরলে এটা 2 মিটার, 2 মিটার লম্বা। তারপরে বলছে যে এই যে এটা মানে দেখতে কিন্তু পুরো স্কোয়ার, মানে আয়তঘনাকার মানে প্রত্যেকটা বাহুই যার সমান সেই রকম দেখতে। তো এক একটা ধারে বলছে 14 ডেসিমিটার। আমার উত্তর চেয়েছি কিন্তু ঘন মিটারে, কত ঘনমিটার কাঠ লাগবে বা কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। তাহলে আমরা একটা একে করে নিয়ে চলে যাবো, এটাকে ঘনমিটারে নিয়ে যাবো, সেটা পরে নিয়ে যাবো। আমি শুধু বলে রাখলাম যে প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝতে হবে।
তো এবারে আয়তঘনাকার কাঠের লগ, এটা কিন্তু আমি আয়তঘনাকার কাঠের লগ তৈরি করেছি। এবারে প্রস্থচ্ছেদ বর্গাকার, প্রস্থচ্ছেদ মানে একটা সাইড, যে কোনো তোমরা যদি সাইড থেকে দেখো তো সেই সাইডটা দেখতে লাগবে বর্গক্ষেত্রের মতো বা বর্গাকার বর্গ দেখতে লাগবে, কারণ তার প্রত্যেকটা সাইড হবে সমান। যেমন ছক্কার গুটিকে যদি আমরা দেখি, ছক্কার গুটি কিন্তু বর্গাকার, কেন না প্রত্যেকটা সাইড সে যেদিনে কী বলে 2 3 4 5 ছক্কা বা কুট যাই বলেন না কেন, প্রত্যেকটা সাইডে কিন্তু দেখবেন ধারগুলো, প্রত্যেকটা ধার যে থাকে এই ধারগুলো কিন্তু সমান। তো একদম D2 মানে দেখতে লাগবে যে ছক্কার গুটির মতো, ওটা বর্গাকার। তো এইরকম একটা কাঠের লগ। তো এই বলছে এই কাঠের লগটাকে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করবে। লম্ববৃত্তাকার করা মানে চোঙ, তার মানে কি হবে না, এই যে মুখটা হবে, তার মানে এইটা হবে এইরকম তৈরি হবে, কাঠের গুঁড়া তৈরি হবে এইরকম। তার মানে এই যে স্কোয়ার ছিল, এইখানে যে স্কোয়ার ছিল, এই যে স্কোয়ার ছিল, তার মানে এই স্কোয়ারটা কীভাবে তৈরি হবে না, এই স্কোয়ারটা তৈরি হয়ে যাবে এইরকম, ঠিক আছে। তো এই স্কোয়ারটা এরকম এসে যাবে। তাহলে যদি এই স্কোয়ারটা এরকম এসে যায়, এবারে এর কিন্তু একটা ক্লু বইয়ে দেওয়া আছে, আমরা ক্লুটা লিখিনি, তার কারণ পরীক্ষার সময় কিন্তু ক্লুটা থাকবে না। তো যাই হোক, তো এই যে মানে এটা যদি বড় বৃত্ত তৈরি করে, তাহলে নিশ্চয়ই তার কণাগুলো কিছু কাটা যাবে, কিংবা এই যে এইটা মানে এইখান থেকে এইরকম টাইপের একটা এরকম টাইপের দেখতে লাগবে, তাহলে এই যে কণা, এই কণাগুলো কাটা যাবে। তো এইরকমই কিছুটা তো কাঠ নষ্ট হবেই। তো বলছে সব থেকে কম কাঠ নষ্ট করে আমাকে লম্ববৃত্তাকার গুঁড়ি তৈরি করতে হবে, সব থেকে কম কাঠ মানে গোল তৈরি হবে, চোঙের মতো গুঁড়ি, যেমন আমরা গাছ কাটলে গাছে গুঁড়ি পাওয়া যায় না, সেই রকম গুঁড়ি দেখতে লাগবে। তো এরকম তার দুটো যে এন্ড থাকবে, দুটো যে মানে প্রান্ত থাকবে, সেই প্রান্তগুলো বৃত্তের মতো দেখতে লাগবে। তাহলে কতখানি কম কাঠ নষ্ট হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, গুঁড়িটা যতখানি লম্বা, নিশ্চয়ই আমার লম্বা ছোট হয়ে যাবে না। তার মানে এই যে লম্ববৃত্তাকার চোঙ তৈরি হবে, এইটারও কিন্তু লম্বাটা কিন্তু একই থাকবে, তার লেন্থ যেটা এইটাও কিন্তু 2 মিটারই থাকবে। যদি এইটা 2 মিটার, তো এইটা কিন্তু 2 মিটারই থেকে যাবে। কেন আমার আয়তন বের করতে হবে, ঘনমিটার মানে আয়তন, আয়তন মানে কি, কাঠের গুঁড়ি আয়তন মানে কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি এইচ মানে হাইট, তার মানে লম্বা, তো আমরা এইচের মানটা পেয়ে গেলাম। আর কতটা হবে, মানে এর যে ব্যাসার্ধ, এইটা এই যে ব্যাস বা ব্যাসার্ধ আপনি যাই বলেন না কেন, এইটা কতটা হবে। এইবার দেখতে হবে যে এই যে একটা কাঠের এই যে বড় দেখতে, আমি যখন ছবি আঁকবো, আমি যখন এখান থেকে কাটবো, ভালো করে দেখো, আমি যখন কাটছি এরকম কাটছি, তো তার মানে যদি ছবি যদি বড় করে আঁকি, এইটা এইরকম একটা সাইড আমাকে এরকম দেখতে হলে বড় আকারে, তারপরে এরকম লাগবে সে আলাদা ব্যাপার। আমি যখন এই কাঠটাকে যখন কাটবো, কী করে কাটবো, এটা যদি গোল করি এরকম গোল হবে, তো মানে এইগুলো সব বাদ চলে যাবে। তাহলে এইটা তার মানে এইটা বড় ক্ষেত্রে যে এন্ডটা প্রান্তটা এইরকম দেখতে লাগবে। এইরকম যদি দেখতে লাগে, তাহলে এইটা হচ্ছে তার ব্যাস বা এইটা হচ্ছে ব্যাস। এইটা মানে কি, এইটা মানেই তো এইটা। আর একটা ধার কত, 14 ডেসিমি। তার মানে এই ব্যাসটা কত, ব্যাসও 14 ডেসিমি। ব্যাস যদি 14 ডেসিমি হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, 7 ডেসিমি। না, বোঝা গেল না। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম না। তাহলে এইবার সিম্পল সূত্র, পাই আর স্কোয়ার এইচ পেলেও, বোঝা গেল। অঙ্ক কিন্তু বুঝতে পারলে অঙ্কটা খুবই সহজ, খুবই ইজি পথে মানে মেথডে হয়ে যাবে, কিন্তু বুঝতে না পারলে কিছু করতে পারবে না। তাহলে এর ব্যাস কত হচ্ছে না 14 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ কত 7 ডেসিমি। তা লম্বা তো পেয়ে গেছে, হাইটটা কত হবে, 2 মিটার লম্বা, তো 2 মিটারই হবে। তাহলে কতটা কাল নষ্ট হবে বা কতটা কাল লাগবে, এটা এবারে কী করে অঙ্কটা না, 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠ, যার প্রস্থচ্ছেদের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 14 ডেসিমি এবং প্রস্থচ্ছেদটি বর্গাকার। আমি লিখে দিলাম বর্গাকার। আমার এর বাহুর দৈর্ঘ্য বা কিছু নিয়ে আমার কোনো কাজ নেই, আমার কাজ কি না লম্ববৃত্তাকার চোঙে, তো আমি চোঙের ক্ষেত্রে লিখবো যা লেখার। যদি কম কাঠ নষ্ট করে লম্ব বৃত্তাকার গুঁড়ি তৈরি করা যায়, তাহলে গুঁড়িটির
গুঁড়িটির দৈর্ঘ্য হবে কত, এইচ ইজ ইকুয়াল টু 2 মিটার। বুঝে গেল? কেন, কাঠটা যতখানি লম্বা গুঁড়িটাও ততখানি লম্বা হবে, ওখানে লম্বা কাটা, ওখানে কোনো ছোটো হওয়ার কোনো প্রশ্ন নেই। এইবারে একটি বর্গাকার প্রস্থচ্ছেদ থেকে সব থেকে বড় বৃত্ত তৈরি করতে হলে, কেন প্রস্থচ্ছেদ বর্গাকার, তার মানে এই বর্গক্ষেত্রে আমি বৃত্ত তৈরি করছি, এখানে গোল করতে হবে। তো বৃত্ত তৈরি করতে হলে কী হবে, বৃত্ত তৈরি করতে হলে বৃত্তটির ব্যাস, এটা কিন্তু পুরোটা ব্যাস ও বর্গক্ষেত্রের বাহুর সমান হবে। না বোঝা গেল? এই লাইনে কিন্তু লিখেই দেবে। অতএব গুঁড়িটির প্রস্থচ্ছেদের ব্যাস ডি ইজ ইকুয়াল টু, যেহেতু এটা বলছে 7 ডেসিমিটার, যে লিখেছি 14 ডেসিমিটার, তা ডি ইজ ইকুয়াল টু 14 ডেসিমি ইজ ইকুয়াল টু 1.4 মিটার। অতএব প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 1.4/2 ইজ ইকুয়াল টু 0.7 মিটার। অতএব গুঁড়িটির ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 0.7 মিটার, আর দৈর্ঘ্য এইচ ইজ ইকুয়াল টু 2 মিটার। অতএব গুঁড়িটির আয়তন ইজ ইকুয়াল টু কত হবে, গুঁড়িটির আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 0.7 স্কোয়ার ইন্টু 2 ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 2, 7 কেটে গেলে 0.1, তাহলে ইজ ইকুয়াল টু 22 ইন্টু 0.1 ইন্টু 0.7 ইন্টু 2 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করি 3.08 ঘনমিটার। তাহলে এইটা আমি সব থেকে বেশি কাঠ পাবো। এবার আমি বের করবো যে কাঠের গুঁড়িটির আয়তন কত। কাঠের গুঁড়িটির আয়তন, এটা গুঁড়ি নয়, আয়তঘনাকার কাঠের আয়তন, ঘনাকার কাঠের লগের আয়তন, কাঠের বলা ভুল, লগের বলছে এখানে, লগের আয়তন ইজ ইকুয়াল টু কী হবে না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য কথা বলছে না, প্রস্থচ্ছেদ বলছে 14 ডেসিমিটার। তার মানে কী বলে, একটা বাহু যদি 14 ডেসিমিটার হয়, তাহলে কী বলে 14 মানে 1.4 ইন্টু 1.4 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 3.92 ঘনমিটার। তাহলে মোট কাঠ আছে এতখানি, আমরা গুঁড়ি পেয়েছি এতখানি, তাহলে এইটা গেলে একটা অ্যান্সার যে কাঠের গুঁড়ি কতটা পাবো, তাহলে কত কাঠ নষ্ট হবে। অতএব কাঠ নষ্ট হবে ইজ ইকুয়াল টু 3.92 মাইনাস 3.08 ইজ ইকুয়াল টু 0.84 ঘনমিটার। বুঝে গেল? তাহলে এতটা কাঠ আমার নষ্ট হবে, এতখানি কাঠের সব থেকে বড় আমি গুঁড়ি পাবো, মোট কাঠটা ছিল এত ঘনমিটার। তাহলে এখানে আমি এই যে ক্যালকুলেশনটা কিন্তু এখানেও করে নিতে পারতাম, যে অতএব লগের আয়তন ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল 1.4 ইন্টু 1.4 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 3.92 ঘনমিটার। আমি এখানেও কিন্তু এটা বের করতে পারতাম, বের করিনি বলে আমি এখানে বের করলাম, কেন আমাকে কতখানি কাঠ নষ্ট হচ্ছে সেটাও বের করতে হবে। যদি কতখানি কাঠ নষ্ট হয় সেটা বের করতে হয়, তাহলে আমাকে অবশ্যই বের করতে হবে যে কতটা কাঠ লাগছে। তো যতটা কাঠ লাগবে আর মোট যে কাঠ ছিল সেটা থেকে বিয়োগ করে নষ্ট কাঠ পেয়ে যাবো। তো তাহলে কাঠ যে লম্বা বৃত্তাকার যে গুঁড়ি, সব থেকে বড় গুঁড়ি তৈরি করা গেল, সেটা হচ্ছে 3.08 ঘনমিটারের সব থেকে বড় গুঁড়ি তৈরি করা যাবে। আর মোট কাঠে আছে, যে কাঠের লগ দিতে মোট কাঠ আছে 3.92 ঘনমিটার। তাহলে কতটা কাঠ নষ্ট হয়েছে, অতএব কাঠ নষ্ট হয়েছে 3.92 ঘনমিটার মাইনাস 3.08 ঘনমিটার ইজ ইকুয়াল টু 0.84 ঘনমিটার। বোঝা গেল? ভেরি ভেরি ইজি অঙ্ক, কিন্তু বুঝতে না পারলে খুবই কঠিন অঙ্ক। এরপর আমরা চলে যাবো MCQ কোশ্চেন নাম্বার 17।
তো এমসিকিউ একেতে বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। শঙ্কুটি ভূমির ব্যাসার্ধ। ভেরি গুড। প্রথমে আমাকে দুটো ছবি আঁকতে হবে, ছবি আঁকবো। প্রথমে একটা গোলক, তারপরে একটা শঙ্কু। এবার কি বলছে না, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট, মানে আমি আর এখানে লিখছি না কিন্তু, তার কারণ পরীক্ষার সময় শুধু টিক মারতে হবে, এটাও আর একক ব্যাসার্ধ। এইবার বলছে এইবারে একে গোলাবে, গোলানো মানে আয়তন, তাহলে বৃত্তের আয়তন কত, এই গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এটা ঘনমিটার। এইখান থেকে বলছে যে এইটাকে গলিয়েই শঙ্কু তৈরি করবে, তার মানে এর আয়তন আর এর আয়তন শঙ্কুর আয়তন সমান হবে। তাহলে শঙ্কুর আয়তন কত না, শঙ্কু বলছে আর একক উচ্চতা, এটা আর, এটা হচ্ছে এইচ ইকুয়াল টু আর। আমি এইটা মনে করতেছি বড় আর, তাহলে আমাকে আর বের করতে হচ্ছে, ব্যাসার্ধ বের করতে হচ্ছে, এইটা কত, তাহলে এর আয়তন কত না 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই দুটো সবসময় কী হবে, সমান হবে, কারণ এইটাকেই গলিয়ে এটা করেছে, তো মাল তো কিছু নষ্ট হচ্ছে না। এইবার আমরা দুটোকে সমান করবো। এইখান তাহলে কি না 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার, মানে বড় আর স্কোয়ার, আর এইচ মানে আর, কেন আর একক বলেছে, এই আর কিন্তু সমান নয়, দুটো আলাদা। বা এই আর আমাকে বের করতে বলছে, বা আর স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এইটা 4/3 পাই আর কিউব, তাহলে এইটা ডিভাইডেড বাই এইটা, ডিভাইডেড বাই এইটা মানে 1/3 পাই আর ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু, ভাগে গুণে যাবে, গুণে গেলে কী হবে, তিনটা, সরি যদি আমি গুণ তো 3 করে নিচে করে দিচ্ছি একবারে, এইটা 3 নিচে, এই 3টা চলে যাবে ইন্টু পাই আর, আমি একবার মানে করলাম সুবিধার জন্যে। তাহলে 3 কেটে গেল, এই পাই কেটে গেল, এই আর কেটে যাবে, এখানে স্কোয়ার এসে যাবে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 4 আর স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু 2 আর, প্লাস মাইনাস 2 আর হলো মাইনাস আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে আর এর মান 2 আর, এই আরটা কি ভূমি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ মান হচ্ছে 2 আর, আমাকে বের করতে বলছে ব্যাসার্ধ কি, তাহলে এইটাই গেল অ্যান্সার, ব্যাসার্ধ ইকুয়াল টু 2 আর, বোঝা গেল। এইবারে বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে, একই ব্যাপার আবার, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, আমি এটা শঙ্কু এঁকে দিচ্ছি, এখানে এইটাই গেল, আমি জানি না এখানে কী কী আছে বের করবো। এই শঙ্কুকে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ, আমি দুটো ছবি এঁকে দিচ্ছি, আমাকে যেমন বলে আমি তেমন সবসময় ছবি আঁকবো। এইটাই গেল, এটা দিলাম। এইবারে কি কি বলছে না, এটা হচ্ছে এইচ আর, এটা H1, এটা H2, এটা R1, এটা R2। এইবারে কি বলছে, গলিয়ে বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, বা ব্যাসার্ধ সমান হচ্ছে R1, তার মানে এইটা আবার এইটাও তার মানে R1ই হবে, কেন ব্যাসার্ধ বলে দিয়েছে, কেন R1 ইকুয়াল টু R1 বিশিষ্ট নিরেট চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 মিটার। চোঙটার বলছে H2 ইকুয়াল টু 5 সেমি, তাহলে এই H1 ইকুয়াল টু হোয়াট, কারণ এর আয়তন সমান, তাহলে এইটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, মানে R1 স্কোয়ার ইন্টু H1 ইকুয়াল টু, এটা কি না পাই আর স্কোয়ার, মানে R1 স্কোয়ার ইন্টু H2, আমাকে বের করতে বলছে H2, তাহলে H2 ইকুয়াল কত, এইটা বাই এইটা, মানে 1/3 পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই পাই R1 স্কোয়ার, R1 স্কোয়ার কেটে গেল, পাই কেটে গেল, তাহলে 1/3 পাই H1টা গেল না, H1 উপরে চলে যাবে ইন্টু H1 ইকুয়াল টু, তাহলে H2 ইকুয়াল টু 5 দিয়ে দিয়েছে, আমাকে H1 বের করতে বলছে, তাহলে H1 ইকুয়াল টু পাই R1 স্কোয়ার ইন্টু H2 ইন্টু 3, 3টে উপরে চলে যাবে ডিভাইডেড বাই পাই R1 স্কোয়ার, তাহলে পাই R1 স্কোয়ার পাই কেটে গেল, H2 মান হচ্ছে 5 ইন্টু 3 ইকুয়াল টু 15 সেমি, তাহলে এই উচ্চতা হবে 15 সেমি, তাহলে উত্তরটা হবে বি, অ্যান্সার কারেক্ট 15 সেমি। 3 দাগে বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর, আমি একটা চোঙ এঁকে দিচ্ছি, এর ব্যাসার্ধ এইটা আর, বলেইছে আর, উচ্চতা 2 আর, ভেরি গুড, উচ্চতা মানে হাইটটা, এইচ ইকুয়াল 2 আর। চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে, ভেরি গুড। এই যে চোঙটাকে যদি আমি খাড়া করি, এরকম যদি চোঙে আমি এরকম খাড়া করে দিই, দাঁড় করে দিই, তাহলে কেমন দেখতে লাগবে না, চোঙ মানে এরকম লাগবে না, লাগবে না, তবে একটা চোঙে এরকম দেখতে যদি দাঁড় করে দিই। এইবারে বলছে এর মধ্যে আমি গোল রাখবো, এইটা হচ্ছে আর, তাহলে এর মধ্যে যদি কোনো বৃত্ত রাখি,
বা কোনো গোলক রাখতে যাই, তাহলে গোলকে নিশ্চয়ই এত বড় গোলকটা রাখবে, ব্যার থেকে বড় গোলক তো থাকবে না, সব থেকে বড় এত বড় গোলকটা যাবে। তা সব থেকে বড় এত বড় গোলক গেলে তার সেই গোলকটারও ব্যাসার্ধ আর হবে, তাহলে ব্যাস কত হবে? 2r হবে না, বুঝে গেল না? তাহলে ব্যাসার্ধ যাবে আর, তাহলে ব্যাস হবে 2r একক, তাহলে এইটা হয়ে গেল 2r। কেন আমার উচ্চতা বা এইটার সঙ্গে আমার কিচ্ছু কাজ নেই, আমার তো মেন কাজ মুখটা, মুখ দিয়ে ঢুকলে তবে এদের ভেতরে যাবে, তাহলে 2r উত্তর হয়ে গেল 2r। চারটা বলছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কাটে নেওয়া যাবে তার আয়তন। ভেরি গুড। তাহলে আমি আগে একটা নিরেট, এটা একটা নিরেট অর্ধগোলক, কি বলছে না আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, এইটা হচ্ছে আর ব্যাসার্ধ, শঙ্কু তৈরি করবে। শঙ্কু মানে কি, এইটা ম্যাক্সিমাম কেটে যাবে, এইটা ম্যাক্সিমাম কেটে যাবে, এইখানটা তো এরকম দেখতে লাগবে না শঙ্কুটা, না বোঝা গেল না? তাহলে কি হলো, আলটিমেটলি এরকম হলো। তো এইটা আর, তাহলে এই শঙ্কুটা, এই যে শঙ্কুটার কি হলো, এইটা শঙ্কুটার ব্যাসার্ধ আরই হবে, আর হাইটটা কত হবে না, হাইটটাও আর হবে। কেন? এইটা তো বৃত্তেরই তো ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ আর এইটাও বৃত্তেরই ব্যাসার্ধ, তাহলে হাইটও আর, তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে, এই সরি শঙ্কুর আয়তন কত হবে? তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার, এই সূত্র 1/3 পাই ইন্টু আর স্কোয়ার মানে ব্যাসার্ধ, আর স্কোয়ার ইন্টু এইচ মানে আর, তাহলে কত হবে পাই আর কিউব বাই 3, তাহলে পাই আর কিউব বাই 3, এইটা গেল অ্যান্সার, বোঝা গেল? পাই আর কিউব বাই 3 ঘন একক। চার হচ্ছে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ নিরেট গোলক তৈরি করে নিলে গোলকটি ব্যাস একই। দেখো এটা একটা এক্স একক বলছে, আমি এখান দিয়ে গোলক তৈরি করছি, আমি এর পরে যেগুলো আমি আঁকছি আঁকা দরকার নেই, তাহলে এই গোলকটার ব্যাস কত, এটাও তো এক্সই হবে, কারণ এইটা আর এইটা সমান, এইটা আর এটা সমান তো এক্সই হবে। তাহলে যে ব্যাস, আমি কিন্তু ব্যাস এটা পুরোটা ব্যাসার্ধ হলে x/2 হয়ে যেত, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাবে এক্স একক। সত্য মিথ্যা বলছে, দুটি একই ধরনের অর্ধগোলক যাদের ভূমিতলে প্রত্যেকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক, তাহলে দুটো অর্ধগোলক বের করতেছি, এখানে আর একক, এটা আর একক, দুটোই আর একক বলছে, একসঙ্গে মিলিত হবে, তাহলে এইখানে একটা দিবে, এদিকে একটা এসে যাবে, মানে এইটা আর একক। তাহলে এখন কি তৈরি হয়েছে, আমার একটা গোলক তৈরি হয়ে গেছে। সমকরতল মানে কি, গোলকের সমকরতল ক্ষেত্র মানে কি 4πr² সূত্র, কেন এইটাও তো আর গোলকেরও তো ব্যাসার্ধ আরই হচ্ছে, তাহলে এটা 6πr² হবে না 4πr² হবে, এটা হচ্ছে ভুল। আর একটা পদ্ধতি আমি যদি করি, তাহলে এর বক্রতলের ক্ষেত্র কত, কেন আমি যদি সমকরতলের ক্ষেত্রফল নিলে হবে না, কারণ এইটা আর এটা মিলে গেল, এইদিকে রেখে দিই, এটা মিলে গেল, তখন এটা জিরো, এটা তো কিছু পাচ্ছি না। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr² প্লাস 2πr² ইকুয়াল টু 4πr²। তাহলে এটা 6πr² হবে না, এটা 4πr² হবে, এটা গেল অ্যান্সার 4πr²। কোশ্চেন নাম্বার, তোমাকে কিন্তু বুঝতে হবে কী বলছে, আমি যখন দুটো অর্ধগোলকে একসঙ্গে জুড়ছি, তার যে ভূমিতলের ক্ষেত্রফলটা, সেই ভূমিতলের ক্ষেত্রফল কিন্তু আর থাকছে না, কেন সেটা গোলকের ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে আমি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করতেছি, এর ভূমিতলের ব্যাসার্ধ এটা আর একক, এবারে বলছে যে তার তির্যক উচ্চতা এল একক আর হাইট হচ্ছে এইচ একক। শঙ্কুর ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। ভেরি গুড। এখানে লম্ববৃত্তাকার আমি চোঙ, এখানে একটা চোঙ দিয়ে দিয়েছি, জুড়ে দেওয়া হলো। যদি লম্ববৃত্তাকার চোঙে জুড়ে দেওয়া হলো, ভূমিতলে জুড়ে দেওয়া হলো, যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতা একই থাকে, তা মিলিত ঘন অবস্থা, তাহলে বলছে এরও উচ্চতা হবে এইচ, এরও হচ্ছে আর। তাহলে এই যে এখন যে ছবিটা হয়েছে, তা বলছে এর সমগ্রতল, এর সমগ্রতল ভালো করে দেখো, এর সমগ্রতল না, তারা এখন কেমন দেখতে লাগছে, এরকম লাগছে, এখন এরকম একটা ছবি হয়ে গেছে। সমগ্রতল মানে এই যে বাইরের ক্ষেত্রফল শঙ্কুর, আর এর যে বাইরের ক্ষেত্রফল কি বলে এর, আর এই দিকটা থাকবে একটা, কেন এর দেখতে এরকম লাগবে। তাহলে এটা সমগ্রতল ক্ষেত্রফল কি, তার মানে শঙ্কুর যে পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, এটা যদি বলি তাহলে পাই আর এল, কারণ আমার ইচ্ছা লাগবে না, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর এর বক্রতলের ক্ষেত্রফল মানে এরও বা যদি আমার চোঙের বক্রতল বা পার্শ্বতল কি
তাহলে এটা হচ্ছে 2πr/h, এটা πr/l এই এইচ হবে, এটা 2πr/h। আর এর যে আরেকটা পার্শ্বতলের ক্ষেত্রফল আছে সাইডে ক্ষেত্রফল πr², 2πr এখানে সিঙ্গেল, এখানে হচ্ছে 2πr², এখানে সিঙ্গেল πr², তাহলে πrl প্লাস 2πrh প্লাস πr², তাহলে এটা ভুল, এটা কি হবে না πrl 2πrh প্লাস πr²। বুঝে গেল? এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার শূন্যস্থান পূরণ করতে বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলক। তাহলে আমি এখানে চোঙ, এখানে চোঙ, দুটি অর্ধগোলক, এদিকে এখানে একটা অর্ধগোলক, এখানে একটা অর্ধগোলক, দুদিকে লাগাতে বলছে। যদি দুটো অর্ধগোলক লেগে দিই তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল মানে একটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এখানে দিয়েছে, একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তারপরে এর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল, এরা কার চোঙ, এখানে চোঙের হবে, তারপরে আবার অর্ধগোলকের বক্রতল, এটা মানে এটা উত্তর হবে চোঙ। এবার হচ্ছে একমুখ খোলা একটি পেন্সিল কেমন দেখতে, এই যে আমি একটু ছবি আঁকলাম, এটা একমুখ ছিল একটা পেন্সিল, যদি একমুখ পেন্সিল দেখতে কেমন লাগে, তাহলে মানে এটা হচ্ছে সমন্বয় কার, শঙ্কু, ওপারটা শঙ্কু, এটা কার চোঙ, এটা চোঙের সমন্বয়। একটি নিরেট গোলকে গলি একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করলে গোলক আয়তন এটা সমান হবে। কারণ আমি যখনই কোনো একটা জিনিসে গলিয়ে অন্য একটা জিনিস তৈরি করবো তখন তাদের ক্ষেত্রফল বা তাদের ঘনফলে কোনো পরিবর্তন হবে না, ক্ষেত্রফলে পরিবর্তন হবে, কিন্তু যেহেতু তাদের শেপ বা তাদের আকার বা আকৃতি পরিবর্তন হচ্ছে, কিন্তু ঘনফল মানে আয়তনে কোনো পরিবর্তন হবে না, তার কারণ কোনো মাল কিন্তু নষ্ট হয় না, প্রতিটা একটি মালই থাকে। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা পুরনো হচ্ছে বা নতুন তারা কিন্তু সাবস্ক্রিপশনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে এরপরে নোটিফিকেশান, ভিডিও আপলোড করার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়, বা যখন মাধ্যমিকে আমি কোশ্চেন আপলোড করবো, সাজেশন আপলোড করবো, যাতে তার নোটিফিকেশান তোমরা আগে থেকেই পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।